তুষার আজ স্কুলের বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে। ফুপির বাসা কাছে হওয়াতে বাসায় যাওয়া আসা অনায়াসেই করা যায়। টাঙ্গাইলের মনতলা রাস্তার পাশে আড্ডায় মেতেছে সবাই। তুষার এসে দেখলো চিরচেনা সেই মুখগুলো। গুটি কয়েকজনের সাথে মাঝে মধ্যে দেখা হলেও ৩-৪ জনের সাথে প্রায় ৪ বছর পরে দেখা। সবাই নিজেদের পরিচয় করতে উঠে পড়ে লেগেছে। কেউ কেউ দেশের বাইরে পাড়ি জমিয়েছে। সবাইকে আজ এত বছর পর দেখে প্রায় বাক হারিয়ে ফেলেছিল সে। পর মুহূর্তেই দৌড়ে জাপটে ধরে অনেকক্ষণ ওভাবেই বসেছিল তুষার। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কত ভালোবাসাময় মিষ্টি স্মৃতি পড়ে আছে বন্ধুদের সাথে। ব্যস্ততার জন্য একজনের সময় হলেও অপরজনের হয় না। এভাবেই হারিয়ে যায় আমাদের বন্ধুত্ব। আজ তারা এক হয়েছে। খুব স্পষ্ট চোখেই মনে পড়ছে প্রায় ৪ বছর আগের মুহূর্তগুলো। সময়গুলো ভীষণ মিষ্টি ছিল। এক কোক কিনলে সবাই হুড়মুড়িয়ে খতম করে দিত। স্যারদের নাকানি চুবানি খাওয়াতেও ভোলেনি তারা। টিফিন টাইমে কত স্কুল বাঙ্ক দিয়েছে তার কোনো হিসাব নেই। মেয়েদের সাথে ফাজলামি তো আছেই। স্কুলের সব অতীত মুহূর্তগুলো যেন সবার দু চোখে ভেসে উঠছে আজ। তুষারের বন্ধু তৌফিক ওর উদ্দেশ্যে বলল, শালা তুই তো দেখি দিন দিন চাঁদের লাহান হইতাছস। ভাই শরীরে কি ডলস কস না আমাগো, আমরাও দিতাম। ওর কথা বাদ দে, শালাই তলে তলে মধু খাই, জানাস না তো তোরা? তাই মনে করস সুন্দর হয়ে যাইতেছে। কি মামা তলে তলে এত দূর? কও কও মাইয়াটা কেডা? দোস্তগণ ওরে আজকে কেউ ছাড়বি না, হালাই ট্রিট দিব, এরপর ছাড়া পাবো। কি কস্তরা সবাই? তানভীর এই কথা বলে তুষারের পেটে গুঁতো দিল। সবাই হো হো করে হেসে দিল। তুষার বলল, হ ভাই সুন্দর হয়েছি, ফুপ্পির মাইয়ার আদর খাইয়া। তোর যদি ফুপি টুপি থাকে তাহলে ফুপ্পির বাচ্চার আদর খাওয়া ভুলেও ছাড়িস না। লাইগা পর, দেখবি দিন দিন চেহারা গ্লো করতেছে, একেবারে ফকফকা হয়ে যাবি, রাতের অন্ধকারেও দেখা যাবে। কারোর যদি কলিকাতা হারবার লাগে আমারে কই, শালারা আমি আইনা দেবো। তোরা বন্ধু বলে কথা, এটুকু উপকার করবার পারি। দেখ আমি এক পায়ে রাজি। এই বলে ইফতি এক পায়ে দাঁড়িয়ে থাকলো। সবাই উড়ে ধরে ধুমধাম কয়েকটা বসিয়ে দিল। আবির ইফতির উত্তরে বলে, তোর কাছে আছে মানে কি বুঝাতে চাস? তুই প্রতিদিন দোষ নেস? ওই মামা দেখ, সারা ইঞ্জিন চলছে না ভাই। আমাকে সবারই ঠিকঠাক আছে, তুই বেশি বেশি খা, আমাকেও লাগবো না। আবিরের কথায় হাসিতে ফেটে পড়ছে সবাই। হাসতে হাসতে একজন আরেকজনের উপর ঢলে পড়ে যাবে এমন অবস্থা। এরপর ভালো মন্দ কে কি করছে এই সব কিছু নিয়ে আড্ডা চললো। দেখে কেউ বলতেই পারবে না যে আজ তাদের এত বছর পর দেখা হয়েছে। মনে হচ্ছে তারা সেই শৈশবে ফিরে গেছে। শৈশবের স্মৃতি হচ্ছে সুমধুর, কখনো ভোলা যায় না। আর না যায় সেই স্মৃতি কাটানো বন্ধুদের। বন্ধুরা যেন এক একটা প্রাণ। জীবনে মন খারাপের কথা বলার জন্য হলেও একটা মনের মতো বন্ধু থাকা দরকার, যে কখনো বকবকানি শুনে বিরক্ত হবে না, গালি শুনে নাট শিটকাবে না, বরং একটা গালি দিয়ে আরো 4টে দিয়ে দেবে। সারাদিন হই হই করে টাঙ্গাইলের পৌর উদ্যান, ডিসি লেক এসব জায়গা দিয়ে তারা ঘুরে বেড়ালো। আজ কারোর মধ্যে এক বিন্দু পরিমাণও ক্লান্তি নেই। নেই মনের গোপন ব্যথা, নেই বাড়ি ফেরার ভীষণ তাড়া, কিচ্ছু নেই। বন্ধু পাশে আছে, তাহলে ওইসব তো ওইসবের কাছে খুবই তুচ্ছ। তারা হুট করে এই কোথায় যেন উধাও হয়ে গেল। এভাবে সারাদিন বন্ধুদের সাথে কাটিয়ে সবাইকে বিদায় দিল তুষার। এরপর ফুপির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বিকেলের গোধূলি লগ্নে সূর্যটাও হেলে পড়ছে। তানহা যাওয়ার জন্য রেডি হচ্ছে। তানহা একটু পর পরই নাক টেনে কাঁদছে। পাশেই নাক ফুলিয়ে বসে আছে তার 3 বোন। তুষির কান্নায় নাকের ডগা লাল হয়ে উঠেছে। তানহা সব ব্যাগগুলো নিয়ে বের হয়ে আসলো। নূরজাহান তুষারকে ডাকতে গেলেন। সেই যে ছেলেটা বিকেলের আগে এসেছে, এরপর ক্লান্তিতে 2 চোখ এক করে ঘুম দিচ্ছে। তুষার ঘুমু ঘুমু চোখে বাইরে এসে দেখলো বাড়ির অবস্থা সুখে কাতর। তানহা একবার আমেনা বেগমকে আবার আতিকুর রহমানকে ধরে কেঁদে যাচ্ছে। আজাদ আলতাফ আর নাজমা বোঝাচ্ছেন, তবুও কাজ হচ্ছে না। পাশেই হেঁচকি তুলে নাক টানছে তুষি। তুষারের মনে হলো বড্ড ঢং করছে এই মেয়ে। একবার শুধু আয় আমার কাছে, কিভাবে বাপের বাড়ি থাকতে হয় তা ধীরে ধীরে বুঝাবো। অনেক খাচ্ছিস বাপের বাড়ি,
এখনই খেয়ে নে, বিয়ের পর বাপের বাড়ির নাম মুখে আনলেই একদম পিটিয়ে সোজা করে দিব। বিয়ের পর জামাইয়ের বাড়ি হচ্ছে একমাত্র বাড়ি, সারাদিন কান্নাকাটি করলেও আমার বুকেই থাকতে হবে আজীবন। এসব বলে তুষির দিকে পরখ করলো সে। তুষি শুধু একবার মুখ উঁচিয়ে দেখলো, অমনি আবার নিচের দিকে তাকিয়ে থাকলো। এখন তার কোনো ইচ্ছে নেই বোন মানুষকে দেখার। কাঁদতে দেখলেই তুষিকে ভেঙিয়ে মজা নেয় তুষার। এসব আপাতত ভালো লাগছে না তুষির। এখন সে বোনের জন্য কান্না করতে ভারী ব্যস্ত। তানহাকে সবাই বুঝিয়ে সিএনজিতে উঠিয়ে দিল। আতিকুর রহমানের বুকটা পুড়ে যাচ্ছে, মেয়ের কান্না সহ্য হয় না তার। এক হতাশ শ্বাস ফেলে সবাই আবার বাসার উদ্দেশ্যে চলে আসলো। তুষির চোখ নাকের দিকে তাকিয়ে হালকা কপাল কুঁচকালো তুষার। মন খারাপ তুষিকে একটু খেপানোর জন্য বলল, রাগ খুশি রানী কটকটি। এই একটি কথা শুনে এক মুহূর্তের জন্য একটু আগের কান্না ভুলে গেল সে। রাগ উঠে গেল তার, নাকের ডগা তীর তীর করে কাঁপলো। জবাব দিল, তোমার বউ তুই? আস্ত জঙ্গলি ভূত। হ্যাঁ হ্যাঁ, তোর জামাই। এই বলেই তুষার তুষির চুলের বিনুনি ধরে দিল জোরে টান। তুষি রেগে ফুসতে ফুসতে ধরতে গেলেই তুষার ভো দৌড়ে বাসার ভেতরে চলে গেল। আর তুষিও হাল ছাড়ার পাত্রী নয়, আজ ধরতে পারলে আস্ত চিবিয়ে চিবিয়ে খাবে সে, কোনোভাবেই ছাড়বে না তুষি। অনেক বেয়াদপি হয়েছে, এখন আর সহ্য করবে না সে। তাই পেছন পেছন তুষিও দৌড় দিল। তুষারের হাসির ঝংকারে আর তুষির চিল্লা চিল্লিতে সারা বাসা ভয়ে কেঁপে উঠল। কেউ কারো থেকে কম না। একজন দৌড়াচ্ছে তো আর একজন তাকে ধরার জন্য প্রাণপণে পিছু ছুটছে। ওদের এহেন বাচ্চামো কাণ্ড দেখে বাকি সবাই দীর্ঘশ্বাস ত্যাগ করলো। এ আবার নতুন কি? ছোট থেকেই তো চলে আসছে এইসব। এই ভালো, এই আবার খারাপ। এই এখনই কেঁদে কেটে একাকার করবে, তো এই মারামারি করবে, ঝগড়াঝাটি, আবার হাসাহাসি। বয়স 50-এর ঘরে গেলেও এরা ছেলে মানুষই থাকবে, বড় হবে না কখনো। তুষার দৌড়াতে দৌড়াতে ছাদে গিয়ে ঠেকলো। সিঁড়িঘরের দরজায় এসে অবরত হাঁপাচ্ছে তুষি। এত দৌড় মনে হয় কখনো দেয়নি সে। ওই তুষারের বাচ্চার জন্য আজ দুর্বল হয়ে গেল, ক্লান্ত হয়ে গেছে এই অল্প দৌড়াদৌড়ি করেই। হাত পা অসাড় হয়ে মনে হচ্ছে ধপ করে এক্ষুনি ফ্লোরে পড়ে যাবে। তুষার ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে ওকে থামতে দেখে জোরে শ্বাস নিয়ে বলল, কিরে, এটুকুতেই হাঁপিয়ে গেলি? তবে আমাকে সামলাবি কিভাবে? আবার আসিস আমার সাথে লড়তে? হাউ ফানি। মজা করেই উচ্চস্বরে বলে উঠল। তুষি যাও ভেবেছিল এখন চলে গিয়ে রাতে মজা দেখাবে, তা আর হলো না। রেগে মেগে বোম হয়ে তুষারের নিকট দৌড়ে গেল সে। তখনই বাঁধলো আর এক বিপত্তি। ছাদের মেঝে পানিতে কিছুটা পিচ্ছিল হয়েছিল। যখনই তুষারের হাতে খামচে দিতে যাবে, তখনই তড়িৎ গতিতে চিটপটাং হয়ে পড়ে গেল। নিজে তো পড়লোই, সাথে তুষারকেও নিয়ে পড়লো। এহেন হঠাৎ আক্রমণে তুষার কিছু না বোঝার আগেই ধপ করে মেঝেতে পড়ে গেছে, যার জন্য তুষারের মাথায় বেশ চোট পেল। নিজের দিকে তাকাতেই তুষারের চোখ বড় বড় হয়ে গেল। নিজের ওপর তুষিকে দেখে কিছু ভাবতে পারল না সে। কেমন হৃৎপিণ্ড উল্কা বেগে ছুটছে, ধক 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 করছে। তুষিরও অবস্থা নাজেহাল, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। কেমন কেমন যেন লাগছে তার, আবার উঠতেও ইচ্ছে করছে না। আজ সব লজ্জার মাথা খেয়ে এভাবেই পড়ে থাকতে ইচ্ছে করছে। তবে সেও কম যায় না। মাথায় দুষ্ট বুদ্ধিরা নড়চড় করতেই তুষি শক্ত করে গলা জড়িয়ে ধরে ওভাবেই পড়ে রইল। এতটা কাছে থেকে নারীর স্পর্শ সহ্য হচ্ছে না তুষারের। গলা কাঠ হয়ে যাচ্ছে একটু পানির খোঁজে, বেশ তৃষ্ণা পেয়েছে। চোখ হয়েছে অস্বাভাবিক বড়, তবুও সামলে বহু কষ্টে বলে, তুই সুচুন্নি রে, তুই কি আমাকে মারার প্ল্যান করছিস? দেখ, উঠে যা বলছি। নিজে একা পড়তে পারলি না, আমাকেও ফেলে কোমর মাথা সব ফাটিয়ে দিলি। ইস, আমার কোমর শেষ একদম, আর বোধহয় হাঁটতে পারবো না। মরে গেলাম রে বাবা। এখন এত নড়াচড়া করছো কেন? একটু আগে না বললে তোমাকে নাকি সামলাতে পারবো না? শোনো, আমার মতো জঙ্গলি ভূতকে সামলানোর জন্য আমি একাই তুষির যথেষ্ট। কি বলো, আরো প্রমাণ পেতে চাও? এই বলেই তুষি তুষারের মুখে ফু দিল। আস্তে আস্তে ঠোঁটের কাছে যাওয়ায় তুষারের মনে হচ্ছে প্রাণ যায় যায় অবস্থা। এই অবস্থা দেখে বেশ মজা পেল তুষি। যেভাবেই হোক না কেন জব্দ করতে পেরেছে সে আজ বোন মানুষটাকে। এই ভেবে জোরে জোরে হেসে দিল।
তুষার কম্পিত গলায় শুধালো, ফুপ্পিকা বাচ্চি, অনেক হয়েছে, উঠে পড়ে এবার, নয়তো ভুল কিছু করে ফেলবো, তখন আমাকে দোষ দিতে পারবি না। যাব না, আজ এভাবেই থাকবো। তোমার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কচু করবে তুমি, কচু। এমন কথায় তুষারের আত্মসম্মানে লাগলো, তাই সেও যথেষ্ট আষ্টে পৃষ্ঠে দুহাতে বন্দি করে রাখলো তুষিকে। কোমর পেঁচিয়ে যা দূরত্ব ছিল সব ঘুচিয়ে দিল, মুখে তার দুষ্টুমির ছটা। তুষি দরদর করে মুহূর্তেই ঘেমে নিয়ে একাকার, ছোটার জন্য প্রাণপণে নড়াচড়া করছে, তবুও তুষারের হাত থেকে ছোটার নাম নেই। ছেলেদের সাথে সবকিছুতে পারলেও শক্তিতে কি আর পারা যায়? অবশেষে হার মেনে তুষি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি বোধহয় মরে যাচ্ছি তুষার ভাই, প্লিজ ছাড়ো, আর ভুল হবে না, আর জীবনেও কাছে আসবো না, প্লিজ, মরে গেলাম। এমন বেহাল দশায় আনতে পেরে তুষার কুষ্টুমির ছলে জবাব দেয়, মুরগি যখন নিজেই শিয়ালের কাছে ধরা দেয়, আর যদি বলে আমাকে খেও না, ছেড়ে দাও, তবে শিয়াল কি তার কথা শুনবে? এই কথায় রীতিমতো ভয়ে গুপিয়ে গেল তুষি। বুঝলো ছাড়া পাবে না সে, তাই অবশেষে তুষিও চুপ হয়ে গেল। কমলার কোয়ার ন্যায় তুষির ঠোঁট দুটো ভয়ে তরতর করে কাঁপছে। সেই কম্পিত ঠোঁটের দিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার। আস্তে আস্তে সেই ঠোঁটের নিকটে আসতেই সিঁড়ির দিক থেকে রিমির ডাক দুজনের কানে চলে আসলো। এখানে অবস্থায় দুজনেই ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। তুষার তৎক্ষণাৎ তুষিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে উঠে দাঁড়ায়। ধর পড়িয়ে উঠে পড়ে তুষিও, দশার দূরে সরে যায়। ভয়ে সারা শরীর কাঁপছে তার। রিমি কিছু দেখে ফেলেনি তো? দেখলে যে সর্বনাশ হয়ে যাবে। ততক্ষণে রিমিও ছাদে এসে পড়েছে। দুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তাদের তো এখন মারামারি করে নাক মুখ ফাটিয়ে দেওয়ার কথা, তবে এভাবে শান্ত কেন? রিমি শান্ত স্বরে বলল, তোমাদের দুজনকে কাকিয়া ডাকছে, এক্ষুনি যেতে বলেছে। সন্ধ্যার পর নাকি ছাদে থাকা ভালো না। তুষার ভাইয়া, তাড়াতাড়ি আসো। তুষি, তুই আমার সাথে আয়। তুষার নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলে। 101টা গালি দিয়ে কম্পিত পা নিয়ে নিচে পা বাড়ালো সে। আর রিমিকেও মনে মনে ধন্যবাদ জানানো বলল না দোষী। তুষার ওদের দিকে তাকিয়ে বড় সড়ো শ্বাস ত্যাগ করলো। কি থেকে কি হচ্ছিল? ইস, যেই টুপ করে চুমুটা খাবো অমনি হাজির হলো। সাধে কি আর বলি, রাজাকারের বংশধর। রোমান্টিক মুহূর্তে বাধা দেওয়ার জন্য ঠিকই সুরসুর করে চলে আসছে, বিরক্তিকর। ভাবেই গালি দিতে দিতে নিজেও সিঁড়ির দিকে পা বাড়ালো। চারপাশে শুনশান নীরবতা। রাত ভীষণ গভীর। ঝিঝি পোকারা দলবদ্ধ হয়ে বাইরে উঠছে। নিকশ কালো অন্ধকারে অনেক দূরে কয়েকটা খ্যাকশিয়াল ভয়ঙ্কর ভাবে ডেকেই চলেছে। কোথাও এক বিন্দু পরিমাণ আলোর দেখা নেই। পরিবেশটা ভুতুরে ভুতুরে লাগছে। বাসার সকলে গভীর নিদ্রায় জর্জরিত। শুধু সবার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। গা ছমছমে অন্ধকার ঘরের মধ্যে থেকে হঠাৎ তুষি বের হলো। চারপাশে চকিত দৃষ্টিতে নিবদ্ধ রেখে এক বিন্দু দেরি না করে ভয়ে ভয়ে সোজা একটি রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো সে। বুক ধড়ফড় করে চলেছে। চারপাশের নিশ্চুপ পরিবেশ দেখে সেই রুমের দরজা হালকা ভিড়ানো ছিল বলে হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল তুষি। রুমের চারপাশে সচেতন দৃষ্টিতে তাকিয়ে দেখলো খালি গায়ে শুধু ট্রাউজার পরা অবস্থায় উপুর হয়ে ঘুমিয়ে আছে এক যুবক। মুহূর্তেই যেন তুষির দৃষ্টি সেখানেই থমকে গেল। বেশ অনেকটা সময় সেদিকেই তাকিয়ে থাকলো। কি নিষ্পাপ মায়ায় ভরা মুখখানি। এলোমেলো চুলগুলো ফ্যানের মৃদু বাতাসে কপাল স্পর্শ করছে। কে বলবে এই ছেলেটা সারাদিন বাঁদরের মতো আচরণ করে? তুষিকে সবসময় জ্বালানোর জন্য প্রস্তুত থাকে। তুষি হঠাৎ ভারী ইচ্ছে হলো খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিতে। আপাতত সেসব ইচ্ছে মনের মাঝে পিষে রেখে ফুস করে বড় একটা নিঃশ্বাস ছাড়লো তুষি। পর মুহূর্তেই যে কাজে এখানে আসা তার, সেই কাজে গভীর মন দিল। চুপি চুপি রুমের এখানে ওখানে হন্যে হয়ে কি যেন খুঁজলো। কাঙ্ক্ষিত জিনিসটা পেতেই মুখে রহস্যময় হাসির ছটাছটি। খুব সতর্কতার সাথে নিজের কাজটি শেষ করে বিজয়ী হওয়ার ভাব নিল সে। এরপর জিনিসগুলো আগের স্থানে ঠিকঠাক করে রেখে চুপি চুপি রুম ত্যাগ করে নিজের ঘরের বিয়ে সায়েস করে একটা ঘুম দিল। আজ সকাল সকাল আজাদ সাহেব চলে যাবেন। তার অফিসে যে কয়দিনের ছুটি ছিল তার মধ্যে আজই শেষ দিন।
এর জন্য সকাল সকাল সবাইকে রেডি হতে বললেন তিনি। নূরজাহান সব গুছিয়ে তুষারকে ডাক দিলেন। আগে আগে বাসায় পৌঁছে অনেক কাজ করতে হবে তার। একার সংসার যেভাবে রেখে এসেছেন মনে হয় ওভাবেই রয়ে গেছে। তাই বলে এ বাড়িতে আর থাকতে পারলো না সে। সকালের নাস্তা করে কয়েক ঘন্টা বাদেই তারা বের হবেন, এমনটাই আজাদ সাহেব তাদেরকে জানিয়েছেন। আমিনা বেগম উসখুস করছে আর 2 দিন ভাবিকে রেখে যেতে, কিন্তু তার এক কথা, না গেলে তাকে রান্না করে খাওয়াবে কে? আর তাছাড়াও খালি বাসায় একা ভালো লাগে না। তাই সে বোনকে আদর করে বললেন, তোদের বাসায় তো কয়েকদিন থাকলাম, এখন না হয় তুই আমাদের বাসায় গিয়ে ঘুরে আয়। আমিনা বেগম মন খারাপ করে চলে যেতে নিলেই আবার বোনকে ডাকেন তিনি। বলেন, আচ্ছা, এত অভিমান করতে হবে না। তুই তো দেখি সেই ছোট্ট আমেনায় আছিস, কথা না রাখলেই মনে এক গাথা অভিমান জমিয়ে বসে থাকিস। যা, তোর ভাবিকে আবার কয়েকদিন পরে পাঠিয়ে দিব। আমিও অফিস শেষে চলে আসব। এখন হবে? আমিনা বেগমের হয়তো একটু মন গলল, জবাব দিল। আজাদ দীর্ঘশ্বাস ছাড়লেন। তারও যে ভারী কষ্ট হয় মা বাবার জন্য। চোখের কোণে পানি চিকচিক করছে আমেনার, তাই নিজেকে যথেষ্ট সামলে উত্তর দেয়, না, এমন কথা বলতে নেই আমেনা। আল্লাহটাকে সবাইকে চলে যেতে হয়, মা বাবার মতো আমরাও তো একদিন এভাবেই চলে যাব। কয়েকদিনের মেহমান হয়েই পাঠায় আমাদের। সে যাই হোক, এসব নিয়ে মন খারাপ কেন? আমি আছি না, আতিক ভাই আছে। কথা দিচ্ছি তোর ভাবি কয়েকদিন পরেই আসবে। তুষার ঢাকা চলে যাওয়ার পর পাঠিয়ে দিব। আমিনা বেগম চলে গেলেন সবাইকে ডাকতে। খাবার টেবিলে তুষার কালকের ঘটনা মনে পড়ায় বেশ কয়েকবার তুষির দিকে আর চোখে তাকিয়েছে। যতবারই তুষিকে খেয়াল করলো ততবারই তুষি কেমন যেন দাঁত কেলিয়ে দুষ্টু হাসি হেসেছে। ভ্রু কিঞ্চিত করে ভাবুক হয়ে অনেকক্ষণ মনে মনে ভেবেও সে হাসির কোনো কারণ জানতে পারলো না তুষার। মাথাটা কি পুরোই খারাপ হয়ে গেল এই বেয়াদপে? হলেও হতে পারে, কালকের ডোজটা তো আর ছোটখাটো নয়, তাই হয়তো সামলাতে অনেক কষ্ট হচ্ছে। যেখানে তুষির লজ্জা পাওয়ার কথা সেখানে হাসতে দেখে ভারী অবাক হলো তুষার। খেয়ে দিয়ে তুষার রুমে চলে গেল মায়ের তাড়ায়। তিনি বলে দিয়েছেন মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হবি, 1 সেকেন্ডে যেন দেরি না হয়। সব কাপড় আগেই ব্যাগে গুছিয়ে রাখা ছিল, শুধু আজ যেটা পরে যাবে সেটা ওয়ার্ড্রপে রাখা। তুষার আবার একটু খুঁতখুঁতে স্বভাবের, মন মতো যদি কোনো কাজ না হয় তবে মাথা গরম হয়ে যায় তার। এলোমেলো করে রাখা ঘর এক পরিমাণও দেখতে ইচ্ছে করে না। সবসময় সে নিজেই রুম গুছিয়ে রাখে। দেখলে যে কেউ ভাববে এটা কোনো ছেলেদের রুম না, বরং হয়তো কোনো মেয়েদের রুম। তুষি আবার একদমের উল্টো ভার্সন। তার একমাত্র বিছানাতেই একের ভিতর সব পাওয়া যায়। বই, খাতা, কাপড়, টাওয়েল, ফোনের চার্জার, স্কুল ব্যাগ, এক কথায় বলা যায় বিছানায় তার আসল জায়গা। আর কোনো আসবাবপত্র লাগে না তার রুমে। বিছানায় শুয়ে বসেই পড়ালেখা শেষ করে ফেলে সে। মাঝে মধ্যে যদিও মায়ের ঝোড়াঝুড়িতে টেবিলে বসতে হয়, সে পারে না বিছানাতেই ব্রাশ আর গোসলটাও সেরে ফেলে। তুষার জটফট রেডি হতে গিয়ে নতুন কেনা পারফিউমটা পেল না। হন্তদন্ত হয়ে সারা রুম খুঁজেও তার টিকিটা পাওয়া যায়নি। মনে শুধু একটা কথাই ঘুরপাক খেলো তখন, তুষু চুন্নি নাইনি তো? ওর দ্বারা এটাই সম্ভব, আগে থেকে এমন করে আসছে। আর এখন এটা নতুন কি? আবার সব প্রিয় জিনিসের দিকেই তো তার শুধু নজর যায়। নষ্টা নজর নিয়ে কেমনে বাঁচে ভাই? সামান্য পারফিউমকেও শেষে রেহাই দিল না। এরপর শার্ট প্যান্ট পরে বেরিয়ে আসলো। একবার ভাবলো কথা বলবে না তুষির সাথে, পর মুহূর্তে মনে হলো যাওয়ার আগে অল্প কথা বলে যাওয়াই উচিত। আবার কত মাস বাদে দেখা হবে কে জানে। পরীক্ষার চাপে 2 মাস আসবে না বলে মনস্থির করেছে তুষার। তবে এটা পুরোপুরি সত্যি বললে ভুল হবে। সত্যি তো হচ্ছে যে পর্যন্ত তুষি নিজে থেকে আসতে না বলবে ততদিনই আসবে না সে। সবসময় তার কেন দেখার তৃষ্ণা থাকবে? তুষি কি ইচ্ছে করে না? এইবার এর শেষ দেখে তবেই সে ক্ষান্ত হবে। তুষি নিজ থেকে যদি মনে না করে, তার যতই আসার জন্য মন আকুবাকু করুক, কোনোভাবেই আসবে না সে। না মানে না।